তোমরা সবাই কেমন আছো? হ্যাঁ, প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমি তোমাদেরকেই বলছি, যারা অনলাইন ক্লাস দেখার জন্য অধীর আগ্রহে বসে আছো, আমি তাদেরকে স্বাগত জানাচ্ছি আমার এই অনলাইন ক্লাসে। বাংলাদেশের যে প্রান্ত থেকে, যেখান থেকে তুমি আমার এই ক্লাসটি দেখছো, আমি তোমাকে স্বাগত জানাচ্ছি আমার আজকের এই ক্লাসে। যে সমস্ত অভিভাবকবৃন্দ এবং শিক্ষক মণ্ডলী আমার এই ক্লাসটি দেখছেন, তাদের প্রতি আমার আন্তরিক সালাম। আশা করি আমার এই ক্লাসটি ফলপ্রসূ করার জন্য সবাই সার্বিক সহযোগিতা করবে। বিশেষ করে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা খাতা কলম নিয়ে বসে যাবে এবং সমাধান খুঁজতে থাকবে এই ক্লাসের। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো আমি কথা না বাড়িয়ে আমার ক্লাসটি এখানে শুরু করতেছি। আমি মোহাম্মদ মোক্তার হোসেন, সিনিয়র শিক্ষক বাংলা, ট্যাংরামারি সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়, মনিরামপুর, যশোর। আমি আমার দুটি মোবাইল নাম্বার এখানে দিয়েছি এবং একটি ইমেল নাম্বার দিয়েছি। তোমরা অবশ্যই যেটা না বুঝবে এই মোবাইল নাম্বার এবং ইমেল নাম্বারের মাধ্যমে তোমরা যোগাযোগ করবে। শুধু আমার ক্লাস না, ইভেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যারা বাংলা ক্লাস, বিশেষ করে আমি বাংলা ক্লাস নিচ্ছি, বাংলা ক্লাসের যদি কোনো সমস্যায় তুমি পড়ো, অবশ্যই যোগাযোগ করবে, সমাধান করবো ইনশাল্লাহ। তো আমরা আজকে যে পাঠটি পড়বো, সেই পাঠের সাথে একবার একটু পরিচয় করিনি। এই পাঠটি হচ্ছে নবম দশমের শিক্ষার্থী যারা তোমরা, তোমাদের জন্য বাংলা প্রথম পত্র গদ্য অংশ। তো আমরা এখানে আমি তোমাদের কিছু ছবি দিয়েছি, তোমরা খেয়াল করো এই ছবিগুলো দেখলে তোমরা চিনতে পারো কিনা কিসের ছবি এগুলো। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমি এখানে 3টা ছবি তোমাদের এখানে দিয়ে দিছি। ছবি তোমরা দেখো, কিসের ছবি দেখছো? আম গাছের ছবি, আম সহ। পরে কাঁঠাল গাছের ছবি, কাঁঠাল সহ। তারপর দেখো তাল গাছের ছবি, তাল গাছ সহ। এই গাছগুলি কি গাছ এবং কিসের জন্য আমরা এগুলো রোপণ করি, তোমরা বলতে পারবে? অবশ্যই আমি আশা করি তোমরা বলতে পারবে। হ্যাঁ, এই সবগুলো কি ফলজ গাছ বা ফল ও কাঠের জন্য আমরা ব্যবহার করি। এগুলো ফলও ব্যবহার করি আমরা, কাঠও ব্যবহার করি আমরা। তো আমরা আরেকটু দেখি, তোমাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটু ছবি দিছি। দেখো, আরও একটু দেখি এবং চিন্তা করি। দেখো এখানে যা গাছগুলো আছে, খেয়াল করো তো। এখানে দেখো তোমাদের কি কি গাছ আছে, আমি আর একটু দেখাই। রেন্টি গাছ আছে, মেহগনি গাছ আছে, আর আছে বকুল গাছ আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এই গাছগুলোর জন্য আমরা কেন রোপণ করি? একেবারে সহজভাবে তোমরা যদি বলতে চাও, তাহলে এই গাছগুলো আমরা কেন ব্যবহার করি? এই গাছগুলোর জন্য বনজ গাছ, কাঠের জন্য আমরা রোপণ করে থাকি, কাঠের জন্য রোপণ করে থাকি। আগেরটা কাঠ এবং ফলের জন্য, আর এটা কাঠের জন্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমি আরেকটু ছবি তোমাদের দেখাতে চাই। সেই ছবিগুলো একটু ভালো করে দেখার চেষ্টা করো এবং বোঝার চেষ্টা করো। দেখো অতি সহজে তোমরা বুঝতে পারবে। দেখো এই গাছগুলো কি তোমরা দেখেছো? আমরা ফলও পাই না, এখান থেকে আমরা কাঠও পাই না। এখান থেকে তো আমরা কী পাই? আমরা কেন এই গাছগুলো রোপণ করি? খেয়াল করো তো, দেখো দি, এইগুলো ফল কাঠ কিছুই দেয় না, তাহলে আমরা কেন এগুলো রোপণ করি? প্রশ্ন জাগে। হ্যাঁ, অবশ্যই প্রশ্ন জাগবে। এই দেখো অ্যালোভেরা, নিশিন্দা, আকন্দ, লজ্জাবতী, বাসক, তুলসী, এই গাছগুলো আমরা ব্যবহার করি কিসের জন্য? হ্যাঁ, তোমরা ঠিক বলেছো, এই গাছগুলো আমরা ঔষধি গাছ হিসাবে ব্যবহার করে থাকি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এবার আমরা নিশ্চয়ই বুঝতে পারতেছি যে এরকম আমরা আরেকটি কাঠ আছে, যা থেকে কাঠ পাই, গাছ পাই, ওষুধ হয়, বহুল করে ব্যবহৃত হয়, সেগুলোকে আমরা কি করতে পারি? সেই গাছটি কি গাছ? হ্যাঁ, তোমরা ঠিক বলেছো, এটা হচ্ছে নিম গাছ। তাহলে তোমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে নিম গাছ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লিখেছে কিটা? বনফুল। তো আমরা এই পাঠের শিকন ফলটি দেখব। শিকন ফলটি কি আমি তোমাদের একটু বলে দিই। শিকন ফল হচ্ছে সেইটা, এই লেখক এই গল্পের মাধ্যমে তোমাদেরকে যা শেখাতে চেয়েছে, যা বোঝাতে চেয়েছে, সেইটা তার বোঝানোর যদি সার্থক হয়, তাহলে শিকন ফল তোমাদের অর্জিত হয়েছে। তোমরা যদি গল্পটা ভালো করে বুঝতে পারো, তাহলে অবশ্যই লেখক যা বলতেছে তা তোমরা অবশ্যই বলতে পারবে। তাহলে আমাদের এখানে কী কী শিকন ফল আছে? লেখক বনফুলের প্রকৃত নাম, পরিচয় ও তার সাহিত্য কর্ম বলতে পারবে। 2 নম্বর আছে নিম গাছের ঔষধি গুণ সম্পর্কে বলতে পারবে।
3 নম্বর আছে নতুন শব্দগুলোর অর্থ বলতে পারবে। 4 নম্বর আছে প্রত্যেক জীবনে প্রয়োজনে গাছের ব্যবহার সম্পর্কে ধারণা লাভ করতে পারবে। আর কি করতে পারে? সমাজে নিম গাছ রূপী কল্যাণমুখী মানুষগুলোর প্রতি আমাদের অবমূল্যায়নের স্বরূপ ব্যাখ্যা করতে পারবে। তাহলে কত সুন্দর শিকন ফলগুলো আমরা এগুলো অর্জন করবো একটা একটা করি। আমরা একটু অপেক্ষা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা এখন এখানে লেখকের পরিচয়টা আমরা জেনে নিই। লেখক হচ্ছে জন্ম হচ্ছে 1899 বিহারের মনিহার গ্রামে। তার প্রকৃত নাম হচ্ছে বলাই চাঁদ মুখোপাধ্যায়। আমরা বলছিলাম বনফুল, তার হচ্ছে কী নাম? তারপরে দেখো বিহারের পাটনা মেডিকেল কলেজ থেকে MBA পাশ করেন। কর্মজীবনে মেডিকেল অফিসার পদে নিয়োজিত ছিলেন। তার সাহিত্যকর্ম গল্প গ্রন্থ কি? বনফুলের গল্প, বিন্দু বিসর্গ, অদৃশ্য লোক। তারপরে আছে কাব্যগ্রন্থ কি? বনফুলের কবিতা, চতুষ্পদী। তারপরে কি দেখো তার উপন্যাস তৃণখণ্ড, সে ও আমি, অগ্নি। তারপর সাহিত্য স্বীকৃতি তার পদ্মভূষণ উপাধি ছিল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এই লেখক 1979 সালের 9 জানুয়ারি কলকাতায় মৃত্যুবরণ করেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন আদর্শ পাঠ পড়ব। আদর্শ পাঠের সেই পাঠ যে পাঠটি শিক্ষক পাঠটি কীভাবে সঠিকভাবে উপস্থাপন করতে হবে, কীভাবে পড়তে হবে, কোথায় ওঠানামা করতে হবে, শব্দ চয়ন বাক্য গঠন কীভাবে সঠিক থাকবে, সেইটাই হচ্ছে আমাদের আদর্শ পাঠ, যেটা শিক্ষক শিক্ষার্থীর উদ্দেশ্যে পাঠ করে শোনান। তো আমি একটু তোমাদের এখানে আদর্শ পাঠ দিয়েছি, একটু পড়ে শোনাচ্ছি, তোমরা মনোযোগ সহকারে শুনবো। কেউ ছালটা ছাড়িয়ে নিয়ে সিদ্ধ করছে, পাতাগুলো ছিঁড়ে শিলে পিষছে, কেউ বা ভাজছে গরম তেলে, খোস ধাত হাজা চুলকানিতে লাগাবে, চর্মরোগের অবার্থ মহৌষধ, কচি পাতাগুলো খায়ও অনেকে, এমনি কাঁচায়। এইভাবে তোমাদেরকে পড়তে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমি তোমাদের সরব পাঠ নামে একটা আছে, আমি সেটা বলি। সরব পাঠটা হচ্ছে সেই পাঠ যেভাবে শিক্ষক ক্লাসে আদর্শ পাঠ করে শোনালেন, শিক্ষার্থীরাও ঠিক শিক্ষক ওইভাবে পড়ে সরবে পাঠটি শোনাবে। এটা হচ্ছে সরব পাঠ। তো তোমরা অবশ্যই তোমাদের বই থেকে, বইয়ের পাঠ্য বইয়ের 81 পৃষ্ঠা এই পাঠ পরিস্থিতিটা অবশ্যই বাড়িতে পড়ে নেবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো আমি এখন তোমাদের শব্দ অর্থ নিয়ে আলোচনা করব। আমাদের শিকন ফলে একটা বিষয় ছিল শব্দ অর্থ। শব্দ অর্থ দেখো আমি এখানে শব্দ লিখে দিয়েছি এবং সাথে সাথে ছবি দিয়ে দিয়েছি, তাতে তোমরা সহজেই বুঝতে পারো। তাহলে আমরা এখন দেখো এখানে যে শব্দ অর্থগুলো, মহাঔষধ কি বলতেছে? যে ঔষধ উৎকৃষ্ট তাকে মহাঔষধ বলায়। বাহার মানে কি? সৌন্দর্য বা শোভা। নিপুণা মানে কি? কুশলী বা দক্ষ। নিপুণা অত্যন্ত নিপুণা বলে না। আবর্জনা অর্থাৎ ময়লা জঞ্জল ভরে যাওয়া আবর্জনা। তারপর দেখো দাঁত কি? এক প্রকার চর্মরোগ। তারপরে খোস দাঁতে লাগাবে মানে কি? চুলকানিতে স্থানে লেপন করে দেবে, সেটাকে খোস দাঁতে লাগাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার এখানে আরও কিছু শব্দ অর্থ আমি রাখছি, যেহেতু আমি মনে করছি তোমাদের এগুলো শিকন ফল অর্জন করা দরকার আছে, জানা দরকার আছে। ছাল গাছের বাকল বা আবরণ যেটাকে বলা হয়, তোমরা ছবি দেখেই বুঝতে পারতো। শান দিয়ে বাঁধানো অর্থাৎ কি? ইট ও সিমেন্ট দিয়ে বাঁধানো। কবি যিনি কবিতা লেখেন। বিজ্ঞ যিনি অনেক কিছু জানেন। আর কবিরাজ যে কি বলতেছে? যিনি গাছগাছালি পরিশোধন করে ওষুধ তৈরি করে চিকিৎসার জন্য, তাকে বলে কবিরাজ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের এখন কিছু বিশ্লেষণ করব, পাঠ বিশ্লেষণ করে তোমাদের দেখাবো। তোমরা এই পাঠ বিশ্লেষণ দেখলেই অবশ্যই বুঝতে পারবে। দেখো আমি এখানে ছবি দিয়ে দিছি এবং তোমাদের 2-1 লাইন উঠিয়ে বোঝানোর চেষ্টা করেছি। দেখো এখানে দেখো, কেউ ছালটা ছাড়িয়ে নিয়ে সিদ্ধ করছে। ছবিতে খেয়াল করো, ছালটা নিয়ে সিদ্ধ করছে। 2 নম্বরে দেখো কি আছে? পাতাগুলো শিলে পিষছে কেউ। আবার 3 নম্বরে কেউ বা ভাজছে গরম তেলে। দেখো এখানে গরম তেলে ভাজছে, এখানে পাতা ছিঁড়ে সিদ্ধ করছে, শিলে পাট পিষছে ইত্যাদি। তারপরে দেখো খোস ধাত হাজা চুলকানিতে লাগাবে। তারপরে দেখো চর্মরোগের অবত্য মহৌষধ দেখা দিচ্ছি তোমাদের। কচি পাতাগুলো খায় অনেকে, এমনিতে কাঁচায়। দেখো কচি পাতা খাচ্ছে। তারপরে খেয়াল করো, কিংবা ভেজে বেগুন সহযোগে, বেগুনের সাথে ভেজে
আবার অনেকে খাচ্ছে। যকৃতের পক্ষে ভারী উপকার, দেখো যকৃতের জন্য ভালো ভালো উপকার হয়। আবার কি করছে, কচি ডালগুলো ভেঙে চিবায় কত লোক। কি বলতেছে, কেন? দাঁত ভালো থাকে। কবিরাজ প্রশংসায় পঞ্চমুখ। তারপরে কাছে কি, বাড়ির পাশে গজালে বিজ্ঞরা কি হয়, খুশি হন। যদি বাড়ির পাশে নিম গাছ গজায়, বিজ্ঞরা খুশি হয়ে যান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আরও কিছু দেখি। বলে নিমের হাওয়া ভালো থাক, কেটো না। বলে নিমের হাওয়া ভালো থাক, কেটো না। কাটে না, কিন্তু যত্নেও করে না। দেখো আবর্জনা জমে আসে চারিদিকে, আবর্জনায় চারিদিকে দেখো ঘিরে ধরে রেখেছে। শান দিয়ে বাঁধিয়ে দেয় কেউ কেউ, সে আবার আর এক আবর্জনা। অর্থাৎ আবর্জনা যদি না করলে, শান দিয়ে যখন বাঁধিয়ে যাচ্ছে তখন সে আর এক আবর্জনা, মানে সার বাড়তে পারে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তারপরে দেখো কি বলতেছে, হঠাৎ একদিন একটা নতুন ধরনের লোক এলো, মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল নিম গাছটার দিকে। ছাল তুললে না, পাতা ছিঁড়লে না, না ডাল ভাঙলে না, মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল শুধু। বলে উঠল, বাহ কি সুন্দর পাতাগুলি, কি রূপ। কসে থোকা থোকা ফুলেরই বা কি বাহার, এক ঝাঁক নক্ষত্র নেমে এসেছে যেন নীল আকাশ থেকে সবুজ সাগরে। বাহ! খানিকক্ষণ চেয়ে থেকে চলে গেল। কবিরাজ নয়, কবি। নিম গাছটার ইচ্ছে করতে লাগলো লোকটার সঙ্গে চলে যায়, কিন্তু পারলে না। মাটির ভিতরে শিকড় অনেক দূরে চলে গেছে। বাড়ির পিছনে আবর্জনা স্তূপের মধ্যে দাঁড়িয়ে রইল সে। কী করছে, ওদের বাড়ির গৃহকর্মা নিপুণা লক্ষ্মী বউটা ঠিক একই দশা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন নিম গাছের কিছু উপকারী দিক আছে, সেই দিক তোমাদেরকে জানাবো। তোমরা ভালো করে খেয়াল করবে, দেখো তোমাদের ভালো লাগবে। দেখো চুলকানি ভালো হয়। কি কি উপকারে লাগে সেগুলো। দাউদ ভালো হয়। প্রসানির তৈরিতে নিম ব্যবহার করা হয়। তার যকৃতের উপকার হয়। একজিমা ভালো হয়। তারপরে কি হয়, দাঁতের ব্যথা ভালো হয়। তারপরে ফুসকা পড়া ভালো হয়। তারপরে কি বলতেছে দেখো, আসবাবপত্র তৈরিতে জন্য খুব উপযোগী। নিমের তৈরি চিরুনি মাথা ও চুলের জন্য খুব উপকারী। তারপর দেখো, নিম পাতার রসে পেটের ব্যথা ভালো হয়। গরম তেলে ভাজলে মসমস উপকারী খাদ্য হয়। আরও কি কি হয় দেখো, এছাড়াও কবিরাজ ডালপালা পাতা শিকড় দ্বারা ঔষধ তৈরি করে। তারপরে কি দেখো, এই বলে সব কবিরাজরা কীভাবে তাদের ঔষধ তৈরি করছে সেগুলো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন আলোচনা করলাম এতক্ষণ তোমাদের সামনে। এখন আমরা তোমাদেরকে মূল্যায়নে নিয়ে আসলাম। অর্থাৎ এই গল্পটি, এই নিম গাছ আমাদের যে উপকার করে, এই সম্পর্কে আমি ছোট ছোট কিছু প্রশ্ন এখানে রেখেছি। তোমরা সেই প্রশ্নগুলোর উত্তর দিবে। তো তাহলে বুঝবো যে তোমরা ক্লাসটা সঠিকভাবে দেখছো, করছো। এবং এই মূল্যায়নের ছোট ছোট প্রশ্নের উত্তরের মাধ্যমে তোমাদেরকে মূল্যায়িত করা হবে। আমাদের এখানে প্রথম প্রশ্ন হচ্ছে, বনফুলের প্রকৃত নাম কি? এটা শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের যখন তার পরিস্থিতি পড়াইছিলাম তখন অবশ্যই তোমরা এটা শুনেছিলে। তারপর দেখো, নিম গাছের কোন রোগের অবর্ত মহৌষধ? কাছে নিম পাতা কোন রোগে, নিম পাতা হচ্ছে কোন রোগের জন্য মহৌষধ বলা হয়েছে? 2 নম্বর। 3 নম্বর আছে, নিম গাছের কোন অংশ মানুষ কাঁচায় চিবিয়ে খায়? ছবিতে তোমরা দেখিছো কাঁচায় চিবিয়ে খাচ্ছে, কোন অংশটা? 4 নম্বর, যিনি গাছগাছালি পরিশোধন করেন তাকে কি বলে? যিনি গাছগাছালি পরিশোধন করেন তাকে কি বলে? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিম গাছের 4টি গুণের নাম লেখো। তো আমরা তোমাদের গল্পটি, নিম গাছ গল্পটি, বনফুলের গল্পটি আমি তোমাদের পড়িয়ে দিয়েছি, ভালো করে বোঝানোর চেষ্টা করেছি। তারপরও আমি তোমাদের এখানে এই গল্পের যে মূল ভাব, এটা একটু তোমাদের সামনে আলোচনা করব। আসলে এই গাছ মূল ভাবটা কী, তো আমরা একটু মনোযোগ সহকারে শোনো, তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারবে। দেখো, বলাইচাঁদ মুখোপাধ্যায়, আমরা সংক্ষিপ্তভাবে যাকে বনফুল বলি, অদৃশ্য লোক 1947 অর্থাৎ 1947 সালে গ্রন্থের অন্তর্ভুক্ত নিম গাছ গল্প, এই গল্পটি নেছে কোথার থেকে? অদৃশ্য লোক থেকে। বনফুলের অদৃশ্য লোক
উনি লিখেছিলেন 1947 সালে। সেই গ্রন্থের অন্তর থেকে এটা নিয়ে অন্তর্ভুক্ত থেকে নেওয়া হয়েছে। এই গল্পের সংক্ষিপ্ত অবয়বের মধ্যে লেখক বিপুল বক্তব্য উপস্থাপনের চেষ্টা করেছেন। সংক্ষিপ্ত অবয়বের মধ্যে গল্পের বিপুল বক্তব্য উপস্থান করার চেষ্টা করেছেন এবং সেখানে দক্ষতার পরিচয় দিয়েছেন, তা বাংলা সাহিত্যে বিরল। নিম গাছের বর্ণনা, এর পাতা, বাকল, ছায়ার ইত্যাদির বাহ্যিক উপকারিতা কবিতার মধ্যে বর্ণনা করা হয়েছে। এই গল্পে কবিরাজ তার চিকিৎসার কাজে সাধারণ মানুষের প্রত্যায়িক প্রয়োজনে নিম গাছকে অনবরত ব্যবহার করে থাকে। তোমরা খেয়াল করে দেখেছো, কবিরাজরা এবং সাধারণ মানুষটা কী করছে, তাদের প্রত্যায়িক কাজে নিম গাছকে বারবার ব্যবহার করে, কিন্তু কেউ এই গাছের সামান্যতম যত্ন নেয় না। একজন কবি একদিন নিম গাছের গুণ ও রূপের প্রশংসা করে, ঠিক তেমনি নিম গাছেরও ভালো লাগে ওই লোকটাকে এবং তার সঙ্গে চলে যেতে চায়, কিন্তু মাটির গভীরে তার শিকড়, গাছটি যেতে পারে না। আসলে গাছ তো চলতে পারে না, এই জন্য সেই তার ভালো লাগার লোকটির সাথে চলে যেতেও পারে না। এটি একটি প্রতীকী গল্প মাত্র, এটা একটা প্রতীকী গল্প, অর্থাৎ এটা একটা উদাহরণ মাত্র। তো এই গল্পের ম্যাজিক বাক্য হলো শেষটি, যেখানে লেখক পুরে দিয়েছেন সীমাহীন কথার আখ্যান। অর্থাৎ এই গল্পের আসলে ম্যাজিক বাক্য কোনটি? শেষটি। যেমন ওই বাড়ির গৃহকোণা লক্ষ্মী বউটার একই দশা, অর্থাৎ সমাজে উপকারী ব্যক্তি সে অবহেলিত, উপহাসিত, অযত্নে অবহেলিত থাকে, এখানে তাই বোঝানো হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার মনে হয় তোমরা গল্পটা কিছুটা হলো আয়ত্ত করতে পারিছ। তো এবার আমরা তোমাদের একটি বাড়ির কাজ দেব। বাড়ির কাজ হচ্ছে সেই কাজ, যে কাজটি হচ্ছে তোমরা বাড়িতে বসে বসে গল্পটা পড়ার পরে বাড়িতে বসে তোমাদের মেধা দিয়ে তোমরা এটা লিখবে, সেটা হচ্ছে বাড়ির কাজ। এবং এই বাড়ির কাজটা তোমাদের এই অনলাইন ক্লাসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যখন স্কুল খুলবে তখন তোমাদের কাছে বাড়ির কাজ কিন্তু জিজ্ঞাসা করা হবে। এই বাড়ির কাজ তোমরা অবশ্যই ভালো করে করবে, মনোযোগ সহকারে করবে। তো আমাদের আজকের যে বাড়ির কাজ তোমরা দেখে নাও। এখানে আমরা বাড়ির কাজ দিয়েছি, তরুতলে বসি পান্ত শান্ত করি দূর, শ্রান্তি করি দূর, ফল আস্বাদনে পায় আনন্দ প্রচুর, বিদায়ের কালে হাতে ডাল ভেঙে লয়, তরু তবু অকাতরে কিছু নাহি কয়। আমরা যে এই যে উদ্দীপকটা তোমাদের এখানে দিয়ে দিয়েছি, এই উদ্দীপকটার সাথে নিম গাছের যে সাদৃশ্য তুমি বুঝতে পারবা, সেইটা তুমি তুলে ধরবা। অর্থাৎ এই তরুতলে বসে, যখন মানুষ গাছের তলে বসে তখন সেখানে বসে তার শ্রান্তি দূর করে এবং প্রয়োজনে তার ফলও খায়, সেখানে প্রচুর আনন্দ পায়। যখন বিদায় হয় সে, তখন তার কী করে, এক হাতে তার একটা অঙ্গ, একটা ডাল ভেঙে নিয়ে চলে যায়। কিন্তু তরু সেই সব কিছু করার পরে, এত উপকার করার পরে তাকে যখন আঘাত করে চলে যায়, তখনও সে কিছু কয় না, সে কী করে, চুপ করে অকাতরে কিছুই নাই কয়, সে চুপ করে রয়। এইটা তোমাদেরকে নিম গাছের আলোকে গল্পের কী সাদৃশ্য আছে আমাদের নিম গাছের সাথে, এই গল্পের আমাদের যে এই উদ্দীপকটা তার কী সামঞ্জস্যপূর্ণ আছে, সেইটা তোমরা বাড়ি থেকে খাতায় সুন্দর করে লিখে নিয়ে আসবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো আমরা ক্লাসের একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গেছি। তো আমরা তোমাদের ক্লাস শেষ করার আগে তোমাদের একবার একটু স্মরণ করিয়ে দিতে চাই যে আমরা যেহেতু এই মহামারী করোনার ভিতরে অত্যন্ত সমস্যার ভিতরে আছি, তো আমরা যেন সত্যি সত্যি এই করোনা থেকে বেঁচে থাকতে পারি, এই কোভিড-19 থেকে আমরা যেন বেঁচে থাকতে পারি, সেই জন্য আমাদের সবার সহযোগিতা, তোমাদের সবার সহযোগিতা একান্ত প্রয়োজন। তো তোমরা অবশ্যই মাস্ক পরিধান করবে। যখন তোমরা জানো বাংলাদেশ সরকার প্রত্যেকটা নাগরিকের জন্য মাস্ক পরিধান করা বাধ্যতামূলক করেছে, এই জন্য তোমাদের মাস্ক পরিধান করতে হবে। যদি বাড়ির বাইরে যেতে হয়, বাড়ির বাইরে থেকে এসে সাথে সাথে মাস্ক খুলে পরিষ্কার পরিচ্ছন্ন হবে, সুষম খাদ্য গ্রহণ করবে, তুমি সুস্থ থাকবে, পরিবার সুস্থ থাকবে, দেশ সুস্থ থাকবে। তো আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে, আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতন এখানে শেষ করছি। শেষে একটা কথা তোমাদের বলতে চাই, একটা মূল্যবান কথা, সে কথাটা তোমার স্মরণ রাখবে। অন্তত প্রতি বছর কমপক্ষে 2টি করে ঔষধি গাছ লাগাবে, কারণ এই ঔষধি গাছে কিন্তু আমাদের অনেক রোগ বালাই থেকে মুক্ত রাখতে পারে। সুতরাং প্রতি বছর আমি তোমাদের এখানে একটা বার্তা দিয়ে দিলাম, সেটা হচ্ছে কমপক্ষে 2টি করে ঔষধি গাছ লাগানোর চেষ্টা করবে। সবাইকে আগামী ক্লাসের
আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।